লোকে বলে মানুষ মারা গেলে খুশি হতে নেই, কিন্তু ভুবন খুড়ো মারা গেলে 3 গ্রামের মানুষ অনেক খুশি হয়েছিল। এরকম বদমাইশ লোক আমি আমার জীবনে খুব কমই দেখেছি। এমনিতে তার সুদের কারবার ছিল, কিন্তু এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। লোকজনকে ফাঁকি দিয়ে তার জমি লিখে নেওয়া থেকে শুরু করে কম বয়সী মেয়েদের জোর করে বিয়ে করে ফেলা, কিছুতেই তার আপত্তি নেই। শুকনো দড়ির মতো চেহারা, থুতনিতে অল্প কিছু দাড়ি, মুখে সবসময় পান, কষ বেয়ে পানের পিক পড়ছে, দাঁতগুলি লাল। সদর থেকে দারোগাজি এসেছিলেন, যাওয়ার সময় বলে গেলেন ভুবন খুড়োর লাশ শহরে নিয়ে যেতে হবে। খুনের মামলা, লাশ নাকি কেটে দেখতে হবে। কে যাবে ভুবন খুড়োর লাশ নিয়ে? 2 চোখের বিষ ছিল এলাকার সব লোকের, কারো এতটুকু গরজ নেই। গ্রামের মাতব্বরেরা তখন অনেক কষ্ট করে আমাদের কয়েকজনকে রাজি করালেন। জোয়ান বয়স, ভাবলাম কি আছে, নিয়ে যাই লাশটাকে। মরে যখন গেছে, রাগ পুষে আর কি হবে। দেখ ভাই, আমি যেতে পারি ঠিকই, তবে রাত 8টার মধ্যে আমাকে ফিরতে হবে। তা আমরা কি মরার সাথে রাত কাটাবো বলে যাচ্ছি? আমরাও তো ফিরবো নাকি? গরমের দিন লাশ তো আর বেশিক্ষণ ফেলে রাখা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? এই সবাই ধর ধর, লাশ গাড়িতে তোল। আমরা 3 জন লাশ নিয়ে রওনা দিলাম শহরে। শুকনো টিংটিঙে ভুবন খুড়োর শরীর, কিন্তু কি ওজন! যান বের হয়ে গেল 3 জন জোয়ান মানুষের। আমাদের মাঝে অমলের বয়স একটু কম, ভয় বেশি। একটু পরে পরে বলে, আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করেছ? এমন খিটখিটে শরীর, তার দেহখানা এত ভারী হয় কি করে? জম্মের পাপ এসে চেপে বসেছে ওর শরীরে। বেঁচে থাকতে তো আর কম পাপ করেনি। সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে বাঁশের সাথে বেঁধে লাশ আনতে আনতে আমাদের কাল ঘাম ছুটে গেল। ওপারে এসে পৌঁছালাম, তখন প্রায় ঘোর অন্ধকার। মাঝিকে লাশটা আনতে বলে আমরা এগিয়ে গেলাম মর্গের দিকে। নদীর একদিকে শহর, অন্যদিকে লাশ কাটা ঘর। চারপাশে বন ও জঙ্গল ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে। দরজায় তালা মারা ছিল, কিন্তু পুরনো জং ধরা তালা। ধাক্কা দিতেই নিজে থেকেই খুলে গেল। ভেতরে উঁচু টেবিল, কংক্রিট দিয়ে লাশ কাটা ঘরের সাথে পাকাপাকি ভাবে তৈরি করা হয়েছে। টেবিলের উপর ভুবন খুড়োকে রেখে আমরা বের হয়ে এলাম। বাইরে এসে দেখি কিছু কুকুর, অদ্ভুত কুকুর সেগুলি। লাশ কাটা ঘরের আশেপাশেই থাকে, মানুষকে ভয় পায় না। বেওয়ারিশ লাশ নিশ্চয়ই সৎকার না করে আশেপাশে পুঁতে ফেলে। দেখলাম কুকুরগুলি মাটি খুঁড়ে খুঁড়ে হাড়গোড় বের করছে। আমাদের দেখে সরে গেল না, উল্টো আমাদের চোখের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইল। ভাবখানা এই, লাশগুলি হেঁটে যাচ্ছে কেমন করে, দেখে কেমন যেন ভয় লাগলো। যে একজন ফিরে যাবার কথা, সে একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিল। বেশি রাত হবার আগেই গ্রামে পৌঁছাতে চায়। আমি একাই অপেক্ষা করছি, কিন্তু লাশ কাটার জন্য ডাক্তার বা অন্য কেউই আসে না। আবার রাত হয়ে গেলে মুশকিল, তাই আমার সাথে থাকা কল্যাণবাবু ঠিক করলেন থানায় গিয়ে খোঁজ নেবেন। একা যেতে ভরসা পান না, গ্রামের মানুষ শহরে গেলে মানুষের ভিড়ে তাল হারিয়ে ফেলেন, সাথে আরেকজনকে নিয়ে যেতে হয়। আমি নৌকার মাঝিকে বললাম সাথে যেতে। মরা একটা লাশ তো আর পালিয়ে যাবে না, একজন থাকলেই হয়। অবশ্য এ বাজে কুকুরগুলি না থাকলে পাহারা দেওয়ারও দরকার ছিল না। নৌকোর মাঝি আমাকে একা রেখে যেতে ইতস্তত করছিল। জায়গাটা নাকি ভালো নয়, আমি হেসে উড়িয়ে দিলাম। ওরা চলে গেলে আমি একা একটু দূরে বসে রইলাম। মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লাশ কাটা ঘরটাকে দেখছি। কুকুরগুলি ঘুর ঘুর করছে,
গো গো করে চাপার সুরে নিজেদের ভিতর ঝগড়া করছে। মাঝে মাঝে মাটি থেকে খুঁড়ে তুলে কি যেন কচমচ করে খায়। ভারী অস্বস্তি লাগে মনে। কথা ছিল ওরা ঘন্টাখানেকের মাঝে ফিরে আসবে, কিন্তু রাত ঘনিয়ে এলো, তবু তো কেউ আসে না। আমি পড়েছি মুশকিলে, না পারি যেতে, না পারি থাকতে। মরে যাওয়ার পর ভুবনখোরের চোখ কেউ বন্ধ করে দেয়নি, তাই চোখ খোলা, ওপরের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। মুখটা অল্প হা করা, ময়লা হলুদ দাঁত বের হয়ে আছে। দেখে কেমন যেন অস্বস্তি হয়। কল্যাণবাবু খুব দায়িত্বশীল মানুষ। আমি জানি তিনি মাঝিকে নিয়ে ফিরে আসবেনই। একা আমাকে এখানে রেখে গেছেন, সেটা তাদের খুব ভালোই মনে আছে। ফিরে এসে আমাকে না দেখলে আবার উল্টো ঝামেলা হয়ে যাবে। আমি ঠিক করলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করি। এর মাঝে তারা যদি না আসে, কিছু একটা করা যাবে। আমি একা বসে মশার কামড় খাচ্ছি আর ভুবনখোরকে গালি দিচ্ছি। কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ শুনি শো শো বাতাসের শব্দ। অন্ধকারে বুঝতে পারিনি কখন আকাশ মেঘে ঢেকে ফেলেছে, প্রচণ্ড বাতাস দিচ্ছে। দেখতে দেখতে ভীষণ ঝড় শুরু হলো, পারলে আমাকে উড়িয়ে নেয় বাতাসে। একটু পর বাতাসের সাথে শুরু হলো বৃষ্টি। দেখতে দেখতে আমি ভিজে একেবারে চুপসে গেলাম। ঠান্ডাও লাগছে প্রচণ্ড। ভাবলাম অনেক হয়েছে, আর নয়, এখন পালাই। ঝড়ের মাঝে যাব কোথায় তাও জানি না। যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি, তখন হঠাৎ শুনি গলার আওয়াজ। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক চলছে। না না না, একটু পরেই ফিরবো। ঝড়ের মাঝে বোঝা যায় না, কিন্তু মনে হলো কল্যাণবাবুর গলার স্বর। আমিও চেঁচিয়ে ডাকলাম তাদের, কল্যাণবাবু, আপনারা এসেছেন? তারা উত্তর দিল। হ্যাঁ, এই তো সবে মাত্র এলাম। আমি স্পষ্ট শুনলাম। আমার বুকে তখন সাহস ফিরে এলো। যাক, সবাই ফিরে এসেছে তাহলে। প্রচণ্ড বৃষ্টি তখন। ভাবলাম বাইরে গিয়ে কী লাভ, লাশ কাটা ঘরের ভেতরেই অপেক্ষা করি। মাথার উপর অন্তত একটা ছাদ তো আছে। আমি লাশ কাটা ঘরের ভিতরে ঢুকছি। হঠাৎ কেন যেন মনে হলো কাজটা ভালো হচ্ছে না। কে যেন মনের ভেতর বলে উঠল, খবরদার যাস নে, ভেতরে বিপদ। কেমন যেন শিউরে উঠলো আমার শরীরটা। ভাবলাম, আরে দূর, আমার ভয়টা কিসের? এই তো সবাই এক্ষুনি চলে আসবে। আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভীষণ বৃষ্টি আসছিল, আর চোখে তাকিয়ে ভুবনখোর লাশটাকে একবার দেখলাম। এমনিতে অন্ধকারে কিছু দেখা যায় না, বিদ্যুৎ চমকালে দেখা যায় ভুবনখোর লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে পড়ে আছে। ভিজে কাপড় খুলে নিংড়িয়ে মাথাটা মুছে একটু আরাম হলো। বাইরে তখনও বৃষ্টি। লাশটার দিকে তাকিয়ে পেছন দিয়ে দরজার কাছে বসে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওরা তো আসে না। একটু একটু করে অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু ওদের তো আর দেখা নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম ওটা নিশির ডাক ছিল। সাথে সাথে ভয়ে আমার শরীর কাটা দিয়ে উঠল। মানুষ বেশি ভয় পেলে কিছু করতে পারে না, চিন্তা ভাবনা গলিয়ে যায়, বুদ্ধি বিবেচনা কমে আসে। আমি নড়তে সাহস পাই না। দরজা খুলে বাইরে যাবার শক্তি নেই। মনে হয় দাঁড়ালেই পিছন থেকে ভুবনখোর লাফিয়ে পড়বে আমার উপর। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম, বোঝালাম কিছু নয়, ভুবনখোরও মরে গেছে। মরা মানুষ কি করবে? বৃষ্টিটা একটু কমলে বের হয়ে শহরের দিকে যাব। আজ অনেক হয়েছে, আর নয়। চুপচাপ বসে আছি। হঠাৎ মনে হলো পেছনে কি একটা শব্দ হলো। চাটাই শুয়ে থাকা ভুবনখোর নড়ে উঠলে যেরকম শব্দ, ঠিক সেরকমটাই। বুকটা ঠ্যাং করে উঠলো ভয়ে, কিন্তু নিজেকে বোঝালাম ইঁদুর হবে নিশ্চয়ই। বৃষ্টিটা তখন কমে আসছে, আর একটু কমলে বের হয়ে যাব। আমি ভিতরে বসে আছি। হঠাৎ মনে হলো বাইরে কি একটা যেন ছুটে গেল। আমি চমকে উঠি, কিন্তু চমকে উঠে বসেই থাকি, আর কিছু করি না। বাইরে তাকাতে ভয় হয়, তাই দরজাও আর খুলি না, কাঠ হয়ে বসে আছি। হঠাৎ আবার স্পষ্ট শুনলাম
টেবিলে চাটাইয়ের ওপর ভুবন খুড়োর শরীর বেশ ভালোভাবে নড়ে চড়ে উঠল। ভয়ে আমার শরীরে সব লোম খাড়া হয়ে গেল। ইঁদুরের শব্দ এটা নয়, ইঁদুর এত জোরে শব্দ করতে পারে না। পেছনে তাকানোর সাহস নেই, যদি কিছু একটা দেখি। আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। একটু এগিয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম ভুবন খুড়ো দুহাতে টেবিলটা ধরে পা দুলিয়ে বসে আছে। মুখে কেমন একটা ধূর্ত হাসি, কিন্তু চোখের দৃষ্টি স্থির, পাথরের মতো। অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে স্পষ্ট আমার দিকে তাকিয়ে রয়েছে। মানুষ বেশি ভয় পেলে সব বুদ্ধিমত্তা লোপ পায়। আর শুধু মনে হতে লাগলো এক্ষুনি গিয়ে ভুবন খুড়োকে চেপে শুইয়ে দিতে হবে। কেন আমার সেরকম মনে হচ্ছিল আমি এখনো জানি না। শুধু মনে হচ্ছিল ও মরা মানুষ, ওর বসে থাকার কথা না। ওর বসে থাকা সাংঘাতিক এক সর্বনাশের ব্যাপার। এক দৌড়ে ঘর থেকে বের হতে যাব, হঠাৎ শুনি প্রচন্ড এক ধমক। কে কে ওখানে? মুহূর্তে আমার জ্ঞান ফিরে এলো। ভাবলাম সর্বনাশ, আমি এ কি করতে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুরে বাইরের দিকে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালো দেখা যায় না, মনে হলো বয়স্ক, লম্বা চওড়া, গায়ে লম্বা পাঞ্জাবি। আমাকে তাকাতে দেখে এবার প্রচন্ড জোরে একটা ধমক দিল। কি করছিস ওখানে? বের হয়ে আয় এক্ষুনি, এক্ষুনি বের হয়ে আয়। ভয়ে তখন আমার শরীর কুলকুল করে ঘামছে। আমি কোনো মতে টলতে টলতে বের হয়ে এলাম। ভুবন খুড়ো লাশ দেখিয়ে কিছু একটা বলতে যাব, লোকটা আবার ধমকে উঠল। খবরদার, পিছনে তাকাবি না, সোজা বের হয়ে আয়। আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে এলাম। কুকুরের মতো জন্তুগুলি কেন যেন অনেক পেছনে সরে গেছে। সেখান থেকে চাপার সরে গো গো করছে। আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম। লোকটা আবার ধমকে উঠল। এদিকে না, সোজা সামনের দিকে তাকিয়ে হাত। আমার নিজের উপর তখন জোর নেই। লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে থাকি। পিছন থেকে লোকটা বলল, সোজা সামনের দিকে তাকিয়ে হাত। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। খানিকক্ষণ পর কি একটা বলতে যাব, লোকটা বলল, কোনো কথা নয়, সোজা সামনের দিকে হাট। আমার হঠাৎ খটকা লাগলো। লোকটা বুঝলো কেমন করে আমি কথা বলবো? তাছাড়া এত বৃষ্টি হয়ে চারদিকে কাদা পানি হয়ে গেছে, আমি ছপ ছপ করে হাঁটছি, লোকটার পায়ের কোনো শব্দও নেই কেন? ঘুরে পেছন দিকে তাকালাম। লোকটা তখন আবার প্রচন্ড ধমক দিল। খবরদার, পিছনে তাকাবে না। আমার কি হলো জানি না, তবু আমি পেছনে তাকালাম। তাকিয়েই বুঝলাম কেন সে পেছনে তাকাতে নিষেধ করছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পেছনের লোকটা আসলে মানুষ নয়, চেষ্টা করছে মানুষের মতো রূপ নিতে। অন্তত 10 ফুট উঁচু, কালো, নাক মুখ চোখ আছে, কিন্তু যেরকম ভাবে থাকার কথা সেরকম ভাবে নেই, অন্যভাবে আছে। আমি কিছু বলতে যাব, অমনি তার শরীর থেকে মোড়ানো চাদরটা খুলে এলো। সে কি অদ্ভুত চেহারা! তার চোখ, নাক, মুখ যেন ক্রমাগত নড়ছে। সে প্রাণপণে চেষ্টা করছে সেগুলোকে আটকে রাখতে। একটা বিকট হাসি দিয়ে তার লম্বা দুটো হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি ছটফট করতে করতে জ্ঞান হারালাম। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি কল্যাণবাবু আর মাঝি মিলে আমাকে টেনে হিঁচড়ে নৌকাতে তুলছে। আমি এখনো বুঝতে পারলাম না আমার সাথে কি ঘটেছিল। আমি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলাম কল্যাণবাবুর মুখের দিকে। আজ সময় মতো কল্যাণবাবু আর মাঝি না আসলে হয়তো আমাকে আর বেঁচে ফিরতে হতো না।